তো নমস্কার, দেখতে পাচ্ছ আমি তোমার WBH এর টেস্ট যে টেস্ট পেপারটা বেরিয়েছে তোমাদের মাধ্যমিকে সেটা সলভ করাবো। তো এই জন্য যদি এইসব ভিডিও দেখতে চাও বা তোমার ভৌতবিজ্ঞানটা সলভ করবো, তো দেখতে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা তাহলে তুমি পরবর্তীকালে ভিডিওগুলো পাও এবং বেল আইকন দাবিয়ে দাও, যেটা যেটা করতে হয় তোমরা। বেসিক্যালি আমরা টেস্ট পেপার সলভ করবো। তোমার যেটা আছে মডেল কোয়েশ্চেন 1 সেট 1 থেকে করতে শুরু করবো। তোমাদের বোর্ডটা হচ্ছে WBBSC এসি, আমার ওয়েস্ট বেঙ্গল যে বোর্ডটা আছে। তো বেসিক্যালি WBH একটা টেস্ট পেপার বার করেছে, যেখানে আমি ফিজিক্যাল সায়েন্সটা করাচ্ছি বেসড অন রিডিউস সিলেবাস যেটা বলছে। তোমরা যদি কিনে থাকো তাহলে তোমরা বুঝতে পারবে, না কিনে থাকলে কিনে নাও, দরকার পড়বে। ফার্স্টে আমরা নম্বর বিভাজনটা বলে দিচ্ছি। তোমাদের MCQ যেটা আছে 15টা, অর্থাৎ 15 নাম্বার পেয়ে গেলে। SAQ বা শর্ট অ্যান্সার কোশ্চেন যেগুলো হয় সেটা 21টা, তো তুমি 21 নাম্বার পেয়ে গেলে। আর 2 নম্বরে যেটা আছে সেটা হচ্ছে 9টা, 18 নম্বর পেয়ে গেলে। আর 3 নম্বরে আছে তোমার 12টা, 36 নম্বর। টোটাল হচ্ছে তোমার 90 মার্কস, 90 মার্কসের পরীক্ষা। এটা হচ্ছে তোমাদের স্ট্রাকচার, নাম্বার বিভাজনের স্ট্রাকচার। এগুলো আমরা মডেল সেট 1টা শুরু করছি। ওকে, সো মডেল সেট 1টা শুরু করছি। সেট 1 মডেল কোয়েশ্চেন সেট 1 বলে লেখা রয়েছে, যেহেতু সেট 1টা। এখানে MCQ তোমার 15টা রয়েছে। প্রথমে যে MCQটা রয়েছে সেটা হচ্ছে ওজোন স্তর ধ্বংসে কোন গ্যাসটি ভূমিকা সব থেকে বেশি। ওকে, সব থেকে বেশি বলতে এখানে পরিমাণে বেশি বলেনি, মানে অ্যাকশন, অর্থাৎ সব থেকে বেশি কাজ কী করে, CFC। ওকে, সো বেসিক্যালি কত নম্বর অপশন তোমার? নাম্বার সি। একটা নাম্বার সি হয়ে গেল 1.1 মনে হয় নাকি, কোয়েশ্চেন মার্কিং একের এগুলো 1.1টা হয়ে গেল CFC। তারপরে তোমার রয়েছে স্থির উষ্ণতায় গ্যাসের চাপ P বনাম V এর দেখো চিত্রটা কেমন হয়। আমরা যে আয়তকার হয় জানি, আমরা আয়তকার যদি ওইটা বলি V এ দিকটা, ওকে কোন দিকে P রাখবো? V যে কোনো দিকে রাখতে পারি, নো প্রবলেম। V রাখছি এদিকে, নট ভেলোসিটি, দিস ইজ V ফর ভলিউম, P ফর প্রেসার। আমার এই টাইপের একটা গ্রাফ আছে। সো এই গ্রাফটা যার সঙ্গে ম্যাচিং করছে সেটা তোমার অ্যান্সার হয়ে যাবে। সেটা হচ্ছে তোমার নাম্বার বি। তারপরে বলছে কোনো একটা গ্যাসের বাষ্প ঘনত্ব দেওয়া আছে 20। ওকে, বাষ্প ঘনত্বকে ডিনোট করা হয় 1.3 মনে হয়, এটা 1.3টা বাষ্প ঘনত্ব থেকে ডিনোট করা হয় আমার ডি দিয়ে, সেটা হচ্ছে 20। আর আণবিক ভরের সাথে তার রিলেশন কী হয়? M=2D। তাহলে আমি যে গ্যাসটার বাষ্প ঘনত্ব দেওয়া হচ্ছে 20, তার আণবিক ওজনটা বার করে দিতে পারবো, সেটা হচ্ছে তোমার 40। এবার বলছে 40 গ্রাম। ওকে, এখানে গ্রাম একক আমি মাপছি গ্রাম। বেসিক্যালি বলছে 80 গ্রামের মধ্যে কত মোল আছে। তাহলে নাম্বার অফ মোল, অর্থাৎ N=, আমি যদি বার করতে চাই নাম্বার অফ মোল, কত মোল আছে, সেটা হবে মোলার ভর দিয়ে যদি ভাগ করি, যে অ্যামাউন্টটা আমার দেওয়া আছে 80 গ্রাম বলছে, তাহলে 80 ডিভাইডেড মোলার ভর কত? 40, কত? 2। তাহলে 2 মোল আমার গ্যাস রয়েছে। ওকে, 2 মোল গ্যাস, তাহলে এটা অ্যান্সার হয়ে যাচ্ছে তোমার সহজ। ওকে, তারপর এটা 1.4 নাম্বার 4টা তোমার আছে। নাম্বার 4 মানে 1.4 হচ্ছে বায়ু থেকে স্বচ্ছ তরলের উপর লম্ব আপতনের ক্ষেত্রে প্রতিসরণ কোণের মান কত। ওকে, প্রতিসরণ কোণ কোনটাকে বলছে? কোনো একটা লাইট তাহলে এই সারফেসে পড়লো, যে তোমার এটা লম্ব আপতন। ওকে, এভাবে বেরিয়ে গেল লাইটটা, যদি রিফ্ল্যাক্ট যেটা বলছে লাইট। বেসিক্যালি এটা যদি আপাতন কোণ হয় আয়, তাহলে এটা হচ্ছে প্রতিফলন কোণ আর। এবার যদি এটা প্রতিফলনের ক্ষেত্রে, এবার যদি আমার জিনিসটা এইদিকে লাইটটা চলে যায়, এই কোণটাকে বলা হচ্ছে আমার, ওকে, এটাকে আর দিয়ে নাম দিচ্ছি রিফ্ল্যাক্টেড। দুটোই রিফ্র্যাক্টেড আর রিফ্ল্যাক্টেড ইংলিশে যেটা হয়, আর দিয়ে নাম দিচ্ছি। তাহলে এটা হচ্ছে তোমার প্রতিসরণ কোণ। প্রতিসরণ এবার যদি বলি লম্বভাবে পড়ে, তাহলে তোমার বেন্ডিং কিছুই হয় না, বেরিয়ে যায়।
তাহলে আমি এখান থেকে আমি কি করছিলাম, একটা লম্বটা আনছিলাম, এই কোণটা মাপছিলাম। দেখো এখন এই লম্বটাই কোণ, তাহলে আমার অ্যাঙ্গেলটা হয়ে যাবে 0 ডিগ্রি। তাহলে লম্ব আপাতনের ক্ষেত্রে প্রতিসরণ কোণ হচ্ছে 0। অ্যান্সার তোমার এ। ওকে, এটা 5এরটা না 4এরটা এ, সরি 4এরটা সি 0 আছে, 0 যেখানে আছে সেখানে অ্যান্সার করো, যেটা যেখানে রয়েছে সেখানে করো। এবার 1.5 1.5 তোমার আছে একটা সমান্তরাল কাজ ফলকের মধ্যে আলোরশ্মি প্রতিসরণ হলে মোট চ্যুতি কত হয়। মোট চ্যুতি কত হয় সমান্তরাল কাজ ফলক। ওকে, ফার্স্ট এখানে পড়লো, আবার এখানে পড়লো, সো বেসিক্যালি আমার লাইটটা যদি প্রতিসরণ না হতো তাহলে আমার এদিকে যাওয়ার কথা, বাট প্রতিসরণ হয়ে কোন দিকে যাচ্ছে, এইদিকে। দেখো চ্যুতি মানে হচ্ছে কতটা বেঁকে গেল। এখানে দেখো বেঁকে যায়নি, কি হচ্ছে সমান্তরাল আছে, যেদিকে যাওয়ার কথা ছিল সেদিকে সমান্তরাল, মানে আমার যেদিকে যাওয়ার কথা ছিল তার সাথে সমান্তরালই যাচ্ছে, কিন্তু কোনো রকম চ্যুতি হচ্ছে। এবার সমান্তরালে যাওয়া মানে হচ্ছে তার চ্যুতি হয়নি, তাহলে চ্যুতি 0, তাহলে তোমার এটা 0 ডিগ্রি মানে এ। ওকে, খুবই সহজ। এবার তোমার 1.6টা কী বলেছে দেখো, হর্ষ দৃষ্টি, ওকে মায়োপিয়া রোগ যেটা হয় সেটা দূর করতে কী, অবতল লেন্স, বেসিক্যালি বি। এটা তোমার কোন চ্যাপ্টারে পাবে, চোখ নাকি, চোখ বলে চ্যাপ্টার আছে? না না, এটা লেন্স চ্যাপ্টারে পাবে, ফিজিক্স তো, এটা বায়োলজি নয়। তাহলে নাম্বার 7, 1.7, তাহলে কী আছে, একটা তড়িৎ ক্ষেত্রতে কী বাতানান্তে ডাব্লু পরিমাণ কার্য করতে হলো, তাহলে ওই বিন্দুর বিভব কত। বিভবের সংজ্ঞাতেই বলা আছে যে কোনো অসীম দূরত্ব বা যেখান থেকে হোক কোনো একটা ক্ষেত্রে, তড়িৎ ক্ষেত্রে যদি আমি কিউ অ্যামাউন্ট অফ চার্জ আনি, সেই চার্জ আনতে আমার যদি ডাব্লু পরিমাণ কাজ করতে হয়, তাহলে সেই ডাব্লু বাই কিউ মানে একক পরিমাণ চার্জ আনতে যে পরিমাণ কাজ করতে হয় সেটাকে তোমার বিভব বলা হয়। তাহলে ভোল্টেজের ফর্মুলাতেই পেয়ে যাচ্ছে আমি ডাব্লু বাই কিউ। ওকে, মানে অসীম দূরত্ব থেকে কোনো একটা জায়গায় আনতে, তাহলে ভোল্টেজটা হয়ে গেল তোমার ডাব্লু বাই কিউ, বিটা, নাম্বার বি অ্যান্সার। ওকে, তারপর তোমাদের আসছে 1.8। 1.8-এ কী আছে, 1.8-এ আছে তোমার 3টে রেজিস্ট্যান্স আছে। ওকে, ওকে যাই হোক, ছবির ওপর যেও না, লজিকটা নাও, আর 2R আর বলছে এ আর বি নাকি, এ বি পয়েন্টের মধ্যে আমার তুল্য রোধ কত, মানে এই 3টে রোধ না লাগিয়ে যদি আমি একটা রোধ লাগাতাম তার মানটা কত হতো, মানে একই রেজাল্ট দিত। এটা আমার সমান্তরালের সমবায় নেই, সমান্তরাল সমবায়, তাহলে সেক্ষেত্রে দেখো এই 3টের 1/r প্লাস 1/2r প্লাস 1/r, তাহলে কত আর হচ্ছে 2r লসাগু নাকি, 2r লসাগু, তাহলে ওকে 1/r ড্যাশ, আর ড্যাশটা বলছে আমি তুল্য রোধ, তাহলে সেটাই কত হয়, এটা যদি 2 হয় তাহলে তোমার এটা হয়ে যাচ্ছে তোমার, এখানে আর আছে 2 প্লাস 1 প্লাস 2, তাহলে 5/2 আর এটা সমান হচ্ছে 1/r ড্যাশ, তাহলে আর ড্যাশ সমান কত হবে, উল্টে যাবে জিনিসটা, তাহলে 2r/5, 2r/5, 2r/5 কোথায় আছে দেখো, 2r/5 আছে তোমার সি, নাম্বার সি, তাহলে 1.8টা নাম্বার সি, সহজ। এরপর তোমার আছে 1.9, 12 ভোল্ট বিভবের পার্থক্যের মধ্যে 2 কুলম্ব চার্জ পাঠালে কৃতকার্য কী হয়। খানিকটা আগে আমরা এটা করলাম, এই টাইপের কোশ্চেন করলাম, যেটা তোমার ছিল 1.9 কিংবা 1.9, এখানে আমরা ফর্মুলা পেলাম ভি সমান ডাব্লু বাই কিউ, যেখানে ভি হচ্ছে বিভব পার্থক্য, বিভব, আর ডাব্লু হচ্ছে তোমার কার্য, আর কিউ মানে হচ্ছে চার্জ। তাহলে আমি যদি কার্য সমান বলি তাহলে কী দাঁড়াচ্ছে আমার ভি কিউ। ওকে, ভি কিউ, তাহলে ভি কত দেওয়া আছে 12 ভোল্ট, আর কিউ দেওয়া আছে কত 2 কুলম্ব, তাহলে 24 জুল কাজ করছে।
24 जूल। नंबर सी 1.9 হয়ে গেল, এবার 1.10 হবে। টা বলা যায় 1.10। ওকে, নাম্বার 10টা তোমার কি আছে? একা সিলিকন। ওকে, একা সিলিকন কাকে বলছে? একা সিলিকন কাকে বলছে? জার্মেনিয়াম। ওকে, মানে আমার যখন জার্মেনিয়াম আবিষ্কার হয়নি, জার্মেনিয়াম। ওকে, যখন মানে এ নাম্বারটা হয়ে আছে তোমার অ্যান্সার। এবার একা সিলিকন কেন বলছে? সিলিকনের আগে এটা আবিষ্কার, আগে নয়, মানে আমি যদি বলি মেন্ডেলিভের পর্যায় সারণী, মানে কিছু পর্যায়ের মধ্যে আমার ওই মৌলগুলোকে ভাগ করে মানে রেখেছে অবস্থানে। এবার সেইখানে প্রথম দিকে তোমার সিলিকন আবিষ্কার হয়েছিল, পরবর্তীকালে জার্মেনিয়াম আবিষ্কার হয়েছে। কিন্তু সিলিকনটা যেখানে ছিল তার আগে একটা ঘর ফাঁকা ছিল, এই আগে ঘরটা ফাঁকা, তার একটা নাম দিয়েছিল, সেই নামটা হচ্ছে একা সিলিকন। পরবর্তীকালে সেটা জার্মেনিয়াম নামে মানে আবিষ্কার যখন হয়েছিল তখন। এবার সেটা হচ্ছে আমার জার্মেনিয়াম। ওকে, এই হিসাবে একা বলতে ওইটাই বোঝাচ্ছে তোমার। 1.11 কি আছে? কোন সমযোজী যৌগটি জলে দ্রবীভূত হয় না। ওকে, চিনি জলে গুলে যায়, গ্লুকোজ গুলে যায়, অ্যামোনিয়া গুলে যায়। আমরা জানি অ্যামোনিয়া ভালো রকম জলে গুলে। কার্বন ডাই সালফাইড গোলে না, তাহলে ডি। মানে ওইগুলো সবগুলো গলে থাকে, এটা বাকি রইলো, একে অ্যান্সার করে দিলেই হলো, ব্যাস। ওকে, 1.12তে কী আছে? কোনটি মৃদু তড়িৎ বিশ্লেষ্য? ওকে, আমার কাছে এখানে যে আছে, এখানে আমার কাছে অপশানগুলো নেই। সো বেসিক্যালি আমার কাছে যে WFBH এর টেস্ট পেপার আছে, ছবিটা যে পাঠিয়েছে যাই হোক হোয়াটসঅ্যাপে, বেসিক্যালি ওখানে 12 থেকে মৃদু তড়িৎ বিশ্লেষ্য যেটা আছে তারপর থেকে কিন্তু নেই। তার মানে 2-3টে কোয়েশ্চেন তোমার মিস গেল, তোমরা দেখে নিও। ওটা না পারলে নিচে কোয়েশ্চেনটা লিখো, আমি অ্যান্সারটা দিয়ে দেবো কমেন্টে। ওকে, তাহলে এবার আসছে আমার, তাহলে আমার 15 নম্বর হয়ে গেল MCQ, মানে 15 নম্বর নয় 12 নম্বর হলো, বাট 15 নম্বর তোমাদের হয়ে গেল। এবার তোমার FAQ যেগুলো আছে 21 নম্বরের, সেগুলো করবো। তো প্রথমে 2 নম্বরের 2.1। ওকে, তো 2-এরগুলো এবার 2.1টা বলেছে, ফার্স্ট এটা বলেছে ওজনস্থ ক্ষতির জন্য CF2Cl2 এর কোন পরমাণুটা দায়ী বেশি? Cl দায়ী। ওকে, CF2Cl2 এর মধ্যে কে দায়ী? এই ক্লোরিন যে পরমাণুটা আছে সেটি ওজোন স্তরকে ভাঙতে আমার সাহায্য করে। ওকে, সেটা হচ্ছে সুইট গ্যাস H2S-কে বলা হয়, অর্থাৎ হাইড্রোজেন সালফাইডকে বলা হয়। ওকে, না জেনে থাকলে লিখে নাও হাইড্রোজেন সালফাইড, তোমরা গুগল করতে পারো, ওখানেও দেওয়া আছে তোমার। 2.3 থেকে দেওয়া আছে তোমার PV = K, সমীকরণে K। ওকে, ওখানে LPG আর কয়লার তাপনমূল্য তোমরা বই থেকে পেয়ে যাবে, ওখান থেকে দেখে নাও কার বেশি। ওকে, এবার এখানে আছে PV = K, সমীকরণে K এর মান ড্যাশ ড্যাশের উপর নির্ভরশীল। ওকে, ভর আর তাপমাত্রার উপর নির্ভরশীল। ওকে, বলি PV = K। আমরা যখন বয়েলের সূত্রটা বলি, এটা বয়েলের সূত্র বেসিক্যালি, তখন কী বলি যে নির্দিষ্ট ভর, তাহলে M আর নির্দিষ্ট উষ্ণতায়, এই দুটোকে আমরা নির্দিষ্ট করি। তাহলে এই যে কেটা, সেটা এদের দুটোর ওপর নির্ভরশীল, নির্দিষ্ট ভর, মানে ভর আর টেম্পারেচারের উপরে নির্ভর করে। ওকে, তারপরে তোমার 2.4 আছে সত্য মিথ্যা। বেলুনের মধ্যে হাওয়া করলে আয়তন ও চাপ উভয় বাড়ে, এক্ষেত্রে বয়েলের সূত্র লঙ্ঘিত হয় না? হ্যাঁ হয়, তাহলে হয় না বলেছে, লঙ্ঘিত হয় না, এক্ষেত্রে বয়েলের সূত্র লঙ্ঘিত হয় না। মিথ্যা, বয়েলের সূত্র লঙ্ঘিত হয়, কারণ আমরা আগেই বলেছি স্থির ভর। এবার আমরা কিন্তু বায়ু ভরে যাচ্ছি বেলুনের মধ্যে, তাহলে আমার কাছে ভরকে ইনক্রিজ করছি, বাড়াচ্ছি, তো সেক্ষেত্রে বয়েলের সূত্র তো বলেই যে আমার ভরটাকে স্থির রাখো, তাহলে আমার চাপ আর আয়তন আমার এর গুণফল একটা কনস্ট্যান্ট হবে। কিন্তু আমরা এখানে যেহেতু আমি ভরকে বাড়িয়ে দিচ্ছি, তাহলে এটা মিথ্যা।
2.5টা রয়েছে আলোর প্রতিসরণে অপরিবর্তিত থাকে। 2.5 আলো যখন প্রতিসরণ হয় একটা সারফেসে এসে পড়ে, কোথায় দিকে চলে যায়, ধরো ব্যান্ডিং হলো, এদিকে যাওয়ার কথা ছিল এদিকে চলে যায়, সেক্ষেত্রে আলোর তিনটে জিনিস হয়। একটা হচ্ছে বেগ, যেটা সি দিয়ে লেখা হয়, একটা হচ্ছে ল্যামডা মানে হচ্ছে তার তরঙ্গ দৈর্ঘ্য, আর একটা লেখা হয় তোমার নিউ বা কম্পাঙ্ক। তাহলে আমার কি অপরিবর্তিত থাকে, বেগও চেঞ্জ হয়, ওয়েভলেংথও চেঞ্জ হয়, বাট ফ্রিকোয়েন্সি যেটা বা কম্পাঙ্ক অপরিবর্তিত থাকে। তাহলে ওইটা যেটা হবে সেটা হচ্ছে তোমার কম্পাঙ্ক, কম্পাঙ্ক। ওকে, মিউ নিউ কম্পাঙ্ক। 2.6 কী আছে, গোলীয় দর্পণের বক্রতা ব্যাসার্ধ, একটা গোলীয় দর্পণ, তার যদি বলি এটা, এখানে যদি বলি বক্রতা ব্যাসার্ধ এটা আর এটা ফোকাস যদি বলি এফ ফোকাস, আর এটা আর বক্রতা ব্যাসার্ধ, তাহলে এখানের মধ্যে তার সম্পর্ক যেটা হয় সেটা হচ্ছে আর ইকুয়ালস টু, উল্টো লিখে ফেলছি, আর ইকুয়ালস টু 2f, মানে ফোকাস যেটা সেটা দুগুণ হচ্ছে আমার বক্রতা ব্যাসার্ধের। এটা প্রুভও করা যায়, প্রুফটা অনেক সময় 3 নম্বরে দিয়ে দেয়। একটা ব্যক্তি বহুতলা বাড়িকে, একটা ব্যক্তি 2.7, একটা ব্যক্তি এর একটা বাড়ি আছে বিল্ডিং, এটা জানলা বিল্ডিং হোক, সে একটা দর্পণের সাহায্যে দেখতে চাইবে, তো কী দর্পণ ব্যবহার করবে? আমি বলবো উত্তল দর্পণ ব্যবহার করবে, কারণ আমরা জানি যে বাস দেখবে গাড়ির সাইডে যেটা লাগানো থাকে সেটা হচ্ছে উত্তল দর্পণ। তার কারণটা হচ্ছে আমরা গাড়ির পেছন দিকে অনেকটা জায়গা দেখতে চাই, তার জন্য আমরা উত্তল দর্পণ ব্যবহার করি। বেসিক্যালি উত্তল দর্পণে কী হয়, গোটা বিল্ডিংটা ধরো এত বড় বিল্ডিং, সো এখান থেকে লাইট আসছে, ধরো এইখান থেকে রিফ্লেক্ট করে গেল, এইখানে একটা প্রতিবিম্ব সৃষ্টি করবে ছোট, তাহলে এত বড় বিল্ডিংটা আমাকে এই ছোট বড় একটা জায়গায় আমার দেখা যাচ্ছে। তাহলে আমি বহুতলা বিল্ডিং দেখতে গেলে কী ব্যবহার করবো? উত্তল দর্পণ। কী ব্যবহার করবো? উত্তল দর্পণ। তারপরে হচ্ছে 2.8 কী আছে, একটা সমান দৈর্ঘ্যের তামার, তার মোটা আর সরু, কার রোধ বেশি? সরু আর মোটা, এই একটা তার আর এই একটা তার, এটা মোটা এটা সরু। আর এর সঙ্গে তার প্রপার্টি রো এল বাই এ, এটা সম্পর্ক হয়। বেসিক্যালি এই এরিয়াটা হচ্ছে তাহলে ক্ষেত্রফল, এর ক্ষেত্রফল এই ক্ষেত্রফল কম, তাহলে কম দিয়ে ভাগ করলে কিন্তু আমার জিনিসটা বেশি হয়। মানে আমি ধরো 5 টার্ম দুজনের মধ্যে ভাগ করছি, সেক্ষেত্রে যা পাবে 5 টার্ম যদি আমি একজনের মধ্যে ভাগ করি তাহলে কিন্তু আরও বেশি পাবে, বা আরও যদি আমি যদি বলি 5 টার্ম 5 জনের মধ্যে ভাগ করছি যা পাবে, 5 টার্ম যদি 3 জনের মধ্যে ভাগ করি তাহলে কিন্তু তার বেশি পাবে। তাহলে 8টা বেশি কার ক্ষেত্রে হবে? যার ক্ষেত্রে আমার এই এটা কম, মানে ক্রস সেকশন এরিয়া অর্থাৎ ক্ষেত্রফলটা কম। কার ক্ষেত্রফল কম? সরু তারে, তাহলে সরু তারের ক্ষেত্রে রেজিস্ট্যান্স বেশি। ওকে, 2.9 কি আছে দেখি, লেঞ্জের সূত্রে কোন ভৌত রাশি সংরক্ষণ হয়? ওকে, লেঞ্জের সূত্রতে কি হয়, আমার ম্যাগনেটিক বা চৌম্বকীয় শক্তি কি হয়, আমার তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়। অর্থাৎ ধরো বলি একটা তার আছে যেখানে আমার কারেন্ট তৈরি হবে, একটা আমি চৌম্বককে এর কাছে নিয়ে যাওয়া আসা করছি, হয়েছে। তার ফলে কি হচ্ছে, আমার এখানে আমার ইএমএফ বা ভোল্ট বা কারেন্ট তৈরি হচ্ছে। তাহলে এখানে কি হচ্ছে, আমি চৌম্বক শক্তিকে নিয়ে যাচ্ছি, এখানে কী শক্তি তৈরি হচ্ছে, আমার কী শক্তি তৈরি হচ্ছে? তড়িৎ শক্তি তৈরি হচ্ছে। তাহলে এখানে কার সংরক্ষণ হচ্ছে? এখানে শক্তির সংরক্ষণ। ওকে, এক প্রকার শক্তির সংরক্ষণ বলতে পারি, শক্তি 2.10 বা 10 নম্বর যেটা আছে 2-এর, সেটা বলছে তোমার অ্যাম্পিয়ারের সংখ্যা। অ্যাম্পিয়ারের সংখ্যা তোমরা বই থেকে করে নেবে, অথবা যেটা দিয়ে আছে 1 কুলম্ব আধানের মধ্যে ইলেকট্রনের সংখ্যা। ওকে, ইলেকট্রনের চার্জ কত গো? একটা ইলেকট্রনের চার্জ কত? 1.6। ওকে, মাইনাস হয় 1.6 × 10⁻−19 কুলম্ব। তাহলে 1 কুলম্বের মধ্যে কটা থাকবে? এই চার্জ দিয়ে যদি ভাগ করে দিই তাহলে হয়ে যাবে। তাহলে 1.6 × 10⁻−19, এটা যেটা আসে সেটা তোমার ক্যালকুলেটারে করতে হবে। তোমাকে বলে রাখছি, তোমরা জাস্ট মনে রেখে দিও, তাহলেই হবে। 1.6 × 10⁻19, মানে হচ্ছে এটা সংখ্যাটা আসছে 6.25 × 10⁻18।
এতগুলো আমার ইলেকট্রনকে মিলে আমার 1 কুলম্ব চার্জ হয়। ওকে, এটা তোমরা লিখে নিতে পারো। তারপর তোমার যেটা আছে একটা ম্যাচিং আছে। তো ফার্স্টে আছে রুবিডিয়াম। রুবিডিয়াম হচ্ছে তোমার ক্ষার ধাতু। আমরা দেখি যদি বলি ক্ষার ধাতু এস ব্লক যেটা বলি, সেখানে দেখবেন নিচের দিকে রুবিডিয়াম আছে, আরবি বলে আছে দেখবে রুবিডিয়াম। আর তোমার রয়েছে সমযোজী তীর বন্ধন, ওখানে C2H2 আছে, ওটাই হয়ে যাবে, কারণ C2H2 যদি বলি সমযোজী তীর বন্ধন বলছে নাকি C2H2। ওকে, দুটো C আছে, দুটো H আছে, একটা H একটা H। তাহলে দেখো আমার 3টে বন্ধন করলে পর আমার এটা মিথেন নাকি বলে, এই অ্যাসিটিলিন নাকি বলে, অ্যাসিটিলিন, হ্যাঁ অ্যাসিটিলিন। তাহলে ওটা হয়ে গেল ওর সঙ্গে। আর তোমার রয়েছে সালফার। সালফার কি চ্যালকোজেন, না সরি সালফারটা কী হতে পারে, হ্যাঁ সালফারটা হচ্ছে চ্যালকোজেন যৌগ মৌল, ওখানে পেয়ে যাবে তুমি। তড়িৎ যৌগ হচ্ছে তোমার KCl। তাহলে মিলে গেলে পেয়ে গেলে তোমরা। এরপর তোমার আসছে একটা সমযোজী যৌগের উদাহরণ দাও, যেটা আয়নীয় যৌগে জলীয় যৌগে আয়নীয় আকার, আয়নীয় যৌগের মতো ব্যবহার করে। HCl, আমি HCl একটা সমযোজী যৌগ আমরা জানি, জলে দিই তাহলে কী হয় H+Cl- একারে থাকে জলের মধ্যে। তাহলে কি, আর আয়নীয় যৌগগুলো যদি বলি NaCl একটা আয়নীয় যৌগ, সেটা কী দিয়ে থাকে Na+Cl-। তাহলে একই রকমভাবে থাকছে, মানে আমার আয়নীয় যৌগের মতো ব্যবহার করছে। তাহলে আমি বলতে পারি হাইড্রোজেন ক্লোরাইড হচ্ছে আমার একটা সমযোজী যৌগ, যেটা আমার জলে দিলে পরে আয়নীয় যৌগের মতো ব্যবহার করে। এটা কত নম্বর হলো বলে গেলাম, 2.12 এটা আগেরটা। এবার আছে 2.13। তো তড়িৎ বিশ্লেষণের সময় কী ধরনের প্রবাহ ব্যবহার করা হয়? আমাদের দু ধরনের প্রবাহ হয়, একটা হচ্ছে AC, একটা হচ্ছে DC। AC মানে হচ্ছে অল্টারনেটিভ কারেন্ট, DC মানে হচ্ছে ডাইরেক্ট কারেন্ট। DC মানে হচ্ছে যেগুলো ব্যাটারিতে থাকে, আর AC মানে হচ্ছে তোমার ঘরে যেগুলো সাপ্লাই আছে। বেসিক্যালি তড়িৎ বিশ্লেষণের সময় আমরা DCকে ইউজ করি, ওকে, ডাইরেক্ট কারেন্টকে ইউজ করি। আর তোমার আছে একটি ধাতব পরিবাহী, একটা অধাতব পরিবাহীর নাম। ধাতব পরিবাহী যেগুলো তামা বলতে পারো। অধাতব পরিবাহী যদি বলি তাহলে সেটা হচ্ছে গ্রাফাইট অধাতব পরিবাহী, মানে তার মধ্যে কারেন্ট পাস হয়। ওকে, 1.15টা রয়েছে পর্যায় সারণীতে Mgর অবস্থান দেখাও। S ব্লক যদি বলি, সোডিয়াম যদি বলি এখানে আছে, তাহলে ম্যাগনেসিয়াম এখানে আছে। ওকে, তো এমনি পর্যায় সারণী সাজিয়ে পরে দেখে নেবে যে কোনখানটায় হয়েছে তোমার, কোথায় হচ্ছে। এদিকটা কী বলে, পর্যায়, আর এটা শ্রেণী না কি বলে, যাই হোক সেখান থেকে তোমরা ওখানে পর্যায় সারণী খুলে দেখে নাও, সেখান থেকে পেয়ে যাবে কত। 2.16 যেটা আছে স্ক্যান্ডিয়াম, SC বলে যেটা আছে স্ক্যান্ডিয়াম, 2.16। ওকে, 16 16 নম্বর কোয়েশ্চেন যেটা আছে। ওকে, অ্যান্সারটা এটা SC বলে সংকেতটা হয়। ওকে, 2. এবার 17টা হবে তাপমাত্রা বৃদ্ধিতে বলছে আমার তড়িৎ পরিবাহিতা বাড়ে। তড়িৎ বিশ্লেষণের মধ্যে যদি তাপমাত্রা বাড়িয়ে দিয়ে একটা সলিউশন নিলাম, তার মধ্যে আমার তড়িৎ বিশ্লেষণ আছে Na+Cl- বলতে পারো, Na+Cl-। এবার আমি টেম্পারেচার বাড়াই, হিট দিই, তাহলে কি তার ইলেকট্রিসিটি পরিমাণতা মানে প্লাস মাইনাস এখানের মধ্যে যদি বলি পাসিং ইয়েটা বেড়ে যাবে না কমে যাবে? বেড়ে যাবে। ওকে, টেম্পারেচার বাড়লে কী আছে, আয়নের মুভেবিলিটি বা আয়নগুলো চলাচল করে বেশি, এই জন্য আমার তড়িৎ পরিবাহিতা বৃদ্ধি পাবে। তাহলে হচ্ছে রূপোর মধ্যে সোনার প্রলেপ দিয়ে আমি তড়িৎ বিশ্লেষণ রূপে কী ব্যবহার করবো? পটাশিয়াম গোল্ড সায়ানাইড যেটা হয় সেটা ব্যবহার করবো। কোনো বই থেকে তোমরা বানানটা হোক সংকেতটা দেখে নিও। তো বেসিক্যালি আমাদের শর্ট কোয়েশ্চেন আমরা সলভ করে দিয়েছি, তোমার 15 নাম্বার আর ওদিকে 21 নাম্বার, তোমার 36 নাম্বার এই ভিডিওতে সলভ হয়ে গেছে। MCQ SAQ। ওকে, MCQ SAQ এই ভিডিওতে আমার সলভ হয়ে গেছে 36 নাম্বার। সেট 1-এর WBH টেস্ট পেপারের আমার বেসিক্যালি আমাদের পড়ে রইলো আমাদের 2 নম্বরের 9টা কোয়েশ্চেন্স আর 3 নম্বরের আমার 12টা কোয়েশ্চেন। তাহলে আমাদের সেট 1টা কমপ্লিট হয়ে যাবে। তো এই ভিডিওতে এটাই লাস্ট। তো বেসিক্যালি আমার ভিডিওগুলো যদি দেখতে চাও তাহলে সাবস্ক্রাইব করে রাখো আর বেল আইকনটা দাবিয়ে দাও, যাতে তোমার আপডেটগুলো পেতে থাকো। আজকের মতো টাটা, বাই।